বাপ মা যদি না থাকে দুনিয়াতে বুঝতেই তো কিছু থাকে না তার জীবনের, এইটুকুই বললাম। কি নাম আপনার? লাকি। বাবার নাম কি ছিল? লাক মিয়া। লাক মিয়া। আর মায়ের নাম? মঞ্জু বেগম। মঞ্জু বেগম। আর কার কার নাম মনে আছে বলেন তো একটু? ভাইয়া, আমার যে বড় ভাই, আমার মানে আমার পরে ওটা রাজু নাম। দিকে ঢুইকা প্রথম মাসে বেতনটা পাইয়া আমার জন্য এক প্যাকেট চকলেট নিয়ে আসলো, আইনা আমার হাতে দিল যে না, ও প্রথম মাসের বেতনের টাকা আগে আমার ভাই বোনই খাইবো। আমার মা, খালা 2 বোন, মামা 1 জন। আপনার মেমোরিতে কি আছে কিনা আপনার মা পরে বিয়ে শাদী করেছে কিনা? হ্যাঁ, করছিল। তো করছিল মানে হচ্ছে ওই ঘরে একটা ছেলে আছে। ছেলের নাম কি? ছেলের নাম বেশিরভাগ সোহাগ হবে, আর নাহলে জীবন। মেন মানে আমার বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস এইটুক যে আমি লক্ষ্মীবাজার একরামপুর ওইখান থেকে যা হারাইছি, আর ওইখানে যে পুলিশ নিয়ে আমার মা গেছে, এই জিনিসটুক শুধু আমার মা হোক আমার ভাইয়ার হোক কারো কানে গেলে যায়। হ্যাঁ, তাহলেই হয়ে যায়। এইটুক গেলেই গো। কিন্তু আমার বাবার দেশ ও শ্বশুর এই যে বিক্রমপুর। আচ্ছা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, বরাবরের মতো শুভকামনা এবং দোয়া জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আরো একটি বেসিক ভিডিও। যারা এই অনুষ্ঠানটি নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই জানবেন যে আমি যে কথাটি এখন বলবো সেটা হচ্ছে শেয়ার শেয়ার শেয়ার, এবং শেয়ারের কোনো বিকল্প নাই। হয়তো আরো একটি পরিবার হারা সন্তান এই ভিডিওর মাধ্যমে আল্লাহ চাইতো তিনি তার পরিবারের কাছে ফিরে যাবেন। তো আমি কথা বাড়াবো না, শুরুতেই যিনি আছেন চলুন তার সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। কি নাম আপনার? লাকি। লাকি। বয়স কত হতে পারে এখন? বয়স 27 বছর হবে অনুমানে আর কি। অনুমানে 27 বছর। ঠিক আছে, আপনার ফর্মটা আমার কাছে আসছে, আপনার সঙ্গে তার আগে কথা হয়েছে আমাদের বিস্তারিত, আপনি লিখেও নিয়ে এসেছেন টুকটাক। ওগুলোতে যাওয়ার আগে আমি আপনার মুখ থেকে শুনতে চাই যে আসলে কি হয়েছিল, কিভাবে কি ঘটনাটা ঘটেছে ছোটবেলা থেকে একবারে যেখান থেকে মনে আছে বলেন। মানে আমার বাবার সাথে আমার মার সাথে কোনো সম্পর্ক ছিল না ছোটবেলায়। আপনি ছোটবেলাতে বুঝতেন? হ্যাঁ, যখন মানে বুঝতে শুরু হয়েছে তখন শুনছি আর কি, মানে একটু ঝগড়াঝাটি লাগতো আর কি, শুনতাম। আচ্ছা আচ্ছা। নানুর সাথে এই ব্যাপার নিয়ে আলোচনা হতো। আচ্ছা। তা ছোটবেলায় মানে আমার জন্ম হয়েছে বিক্রমপুর দেশেই, কিন্তু ছোট থেকে পাতালি কুলে করে আমার মা আমাকে নিয়ে আমার নানুর কাছেই রয়েছে সবসময়। তা আমার নানু আবার কোন জায়গায় থাকতো মানে এটা আমি অনুমানিক ভাবে বলতে পারি, মানে কেরানীগঞ্জের ওইখানে হবে। একটা মসজিদ ছিল, মসজিদের সাথে একটা খাল ছিল, খালের ওপার ছোট্ট একটা গ্রাম ছিল। আচ্ছা, গ্রামের নাম মনে আছে? ওটা তো ঠিক মনে নেই। কেরানীগঞ্জে এটা হবে, এটা আপনি আনুমানিক বলতেছেন। আনুমানিক বলতেছি। বাবার সাথে মায়ের সম্পর্ক ছিল না এটা আপনি বলতে। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই 2 বোন ছিলাম। আচ্ছা, 2 ভাই 2 বোন ছিলেন। এক ভাই মারা গেছে। আপনি যে সময়ের ঘটনাটা বলতেছিলেন ওই সময় আপনার বয়স কত? তখন 5-6 বছর হবে এরকম। লেখাপড়া করতেন? না। বাবা কি করতো? সেটাও আমি বলতে পারবো না। ওই যে বাবার সাথে মার সাথে সম্পর্ক ছিল না, বাবা বলতে কোনো জিনিস আমি বলতে পারবো না। আপনি ছিলেন মায়ের সঙ্গে? হ্যাঁ, মায়ের সাথে ছিলাম। আচ্ছা, সব ভাই বোন কি মায়ের কাছে ছিল? হ্যাঁ, মায়ের সাথে ছিল। বড় বোনটা শুধু বাবার কাছে ছিল। বড় বোন দেখিনি আমি। বড় বোন কেউ দেখেননি? বাকি 3 জন আপনারা একসঙ্গে ছিলেন। সবার নাম মনে আছে? সবার নাম মনে নাই, কিন্তু বাবার নাম মনে আছে, মার নাম মনে আছে, মামার নামও মনে নাই ঠিক, ভাইয়ার নাম মনে আছে। বাবার নাম কি ছিল? লাক মিয়া। লাক মিয়া। আর মায়ের নাম? মঞ্জু বেগম। মঞ্জু বেগম। আর কার কার নাম মনে আছে বলেন তো একটু? ভাইয়া, আমার যে বড় ভাই, আমার মানে আমার পরে ওটা রাজু নাম। রাজু। আর হ্যাঁ, এই মনে আছে। আর যে ভাই মারা গেছে ওই ভাইয়ের নাম মনে নেই ঠিক। ওই ভাইয়ের নামটা মনে নাই, কিন্তু ভাই একটা মারা গেছে আপনি নিশ্চিত? হ্যাঁ, এটা নিশ্চিত। এটা কি আপনি নিজের চোখে দেখেছেন? হাসপাতালে মারা গেছে তখন আমার ভাইয়া। মহাখালী হাসপাতালে? কি নাম ছিল ওর? নাম মনে নাই? নাম মনে নেই। আচ্ছা, কিভাবে হারালেন আপনি? ঘটনাটা কি? পরে ওই যে আমার নানুর কাছে ছিলাম, নানুর কাছে থাকতে থাকতে পরে অনেক দিন হয়ে গেছে গা। পরে আমার মামা একটা ছিল, আমার মা খালারা 2 বোন, আমার একটা মামাই। তা মামা বিয়ে করবে এখন, মানে জায়গা জায়গা পাত্র দেখতে গেলে তখন বলে, পাত্রীর বাসা থেকে বলে যে মেয়ে ঘাড়ে, তোমার বোন ঘাড়ে, তোমার কাছে মেয়ে দেওয়া যাবে না। মানে 2-3 জায়গায় এরকম ব্যর্থ হয়েছে। ব্যর্থ হওয়ার পর আমার নানুর সাথে আর কি ঝগড়া লাগছে। পরে আমার মামা, তোমার মেয়ে সারা জীবন কি এই জায়গায় থাকবো, আর না আমরা কি বিয়ে শাদী করবো না, যে জায়গায় দেয় ওই জায়গায় এই কথা কয়। পরে এই কথা কয় দেখে পরে আমার মামা আর কি বললো, নানুও বললো যে ঠিক আছে ওর সাথে আমি কথা বলে নি। পরে আমার মার সাথে কথা বলে আমার মায়ের বললো যে তুমি আলাদা হয়ে যাও, বাবা তোমার যে এতদিন দেখছি এখন আমার ছেলেরা বিয়ে করবে ই করবে, এটা নিয়ে হ্যাঁ গ্যাঞ্জাম। পরে আমার মা আর কি বললো যে ঠিক আছে তাহলে তুমি যখন বলছো তাহলে তার আমার কিছু করার নেই, তা তোমার আলাদা হইতে হবে, তাহলে তোমার সুবিধা আমার সুবিধা। পরে আমার মা আমাকে নিয়ে, যেমন এটা জুরাইন পুস্তকলা এদিকে হইব, মানে একটা বাসা ভাড়া নিছে। তো ওইখানে বাসা ভাড়া নিছে, পরে ওইখানে রয়েছি, থাকছি কতদিন, ভালোই থাকা হয়েছে। পরে পাশের বাড়ি এক লোক আইসা মায়ের খুব মানে বলতো যে আপনার মেয়েকে দিবেন নাকি কাজ করতে।
আপনাকে? হ্যাঁ, আমার কথা বলছে। তখন আমি 5-6 বছর এরকম। আপনার মেয়েকে মানে অনেক স্বাস্থ্য সুস্থ ভালো ছিল, তো উঁচা লম্বা ছিলাম, তো দেখা গেছে না জানো কত বড়। তখন এই কথা বলছে পরে আমার মা বলছে না, আমার মেয়ে এখন কাজের উপযুক্ত হয় নাই, এর আমি কি কাজ করতে দেবো, এর আমার দেওয়া যাইব না। কথা দেওয়া যাইব না কি লিগা, সমস্যা নেই, কোনো কাজ এমনি কোনো কাজ করাইব না, মানে টুকটাক একটু এক গ্লাস পানি টানি ডাইলা খাওয়াইলো আর কি, এই পর্যন্তই। মানে হ্যার মতো হ্যাঁ বিস্তারিত ভাবে আমার মায়ের বুঝাইছে নেওয়ার জন্য। নেওয়ার জন্য বুঝাইছে পরে আমার মা আবার বলছে কি যে মানে বারবার বলে দেখে পরে যে ঠিক আছে, যদি ওইখানে যায় যদি আমার মেয়ে ভালো একটু একমুঠ খাইতে পারলো কিংবা একটা কাপড় চুপ কিনতে পারলো তাহলে ভালো না, ঠিক আছে আমি যামু যাই দেখে আসুন। পরে ওই লোকে আবার কাজ করতো হলো শাকারিপট্টি বড় সাধুর বাড়ি আছে, ওইখানে কাজ করতো ওই জায়গায়। পরে হ্যাঁ রাজি হওয়ার পরে সকালবেলা হ্যাঁ সাথে নিয়ে গেল, আমার নিয়ে যাইয়া ওই শাকারিপট্টির ওই জায়গায় সারাদিন রাখলো। রাখার পরে যে লোকে নিব কইছে ওই লোকের আসতে পরে ওই লোকের কাছে আমার দিয়ে দেয়। তো ওই লোক আবার থাকে ওই লোক লক্ষ্মীবাজার একরামপুর মোড়ে দোতলা বিল্ডিং, ওইখানে একটা নিচে একটা দোকান আছে, মুদি দোকান। তো ওইখানে থাকতো। তো থাকার পরে ওই লোকে আবার সোনার ওই যে জুয়েলারির দোকান স্বর্ণের, এটা মনে হয় হ্যাঁ মনে হয় এটা শাকারিপট্টির ভিতরে দোকানটা ছিল। তা হ্যাঁ 2 ছেলে 2 মেয়ে। ওই মেন যেই লোক নিছে আমার নিয়ে আসে ওই হ্যার নাম আমি জানি না, হ্যাঁ ছেলে মেয়ের নাম মনে আছে। ছেলের নাম পার্থ আর মেয়ের নাম দোলা, ছোট মেয়ের নাম দোলা, বড় মেয়ের নাম সুমি। জি হ্যাঁ। তারপরে ওই ওরা মানে কাজে এখন ছোট, আমি কি কাজ করব, মানে আমাদের সম্পূর্ণ সব কাজই করাইছে, বাড়ির সব কাজই করাইছে, ঘর দুয়ার মুছাইছে, থালা বাসন ধোয়াইছে, কাপড় চোপড় ধোয়াইছে, দুধ জাল দেওয়া, পারলে রান্নাটা করানোর চেষ্টা করছে। তখন মানে 19-20 একটু হয়ে যেত, হয়ে গেলে মা তো প্রচুর মারধর করতো আমারে। এমন দিন গেছে দুপুরবেলা খাবারও দেয় নাই, সারা দিন বের করে দিছে, মারছে মাইরে আবার ঘরের বাইরে দিয়ে বাই করে রাখছে, ঘর তালাদা রাখছে। ঘর তালাদা রেখে হ্যার বউ স্ত্রী মানে চাকরি করতো, আর হ্যাঁ তো সারাদিন দোকানে পড়ে থাকতো হ্যাঁ 3 ভাই বোন। তো বড় মেয়েটা ভালো ছিল, বড় মেয়েটা যথেষ্ট মানে মানে সংসারের প্রতি একটা খেয়াল ছিল না, ও সারাদিন কলেজে থাকতো, বয়ফ্রেন্ড ছিল এই নিয়ে। তখন তার বুঝতাম না, দেখতাম সাথে লোকজন নিয়ে আসতো আবার যাইতো গা বাইরে, তখন এটা বুঝতে পারতাম না। তো ওই লোকে এরকম করে করার পরে আমার মানে ওরকম 3-4 দিন করছে পরে আমার আবার ওই দোতলা যে বিল্ডিং ছাদ, ওই ছাদে আমি সারাদিন বসে থাকতাম। মানে সিঁড়ির ভিতরে থাকলে আরো ভাড়াটিরা আছে, তারা আসে যায় দেখে জিজ্ঞেস করে, একটা লজ্জা লাগে না? তখন নিজের কাছে অনেক খারাপ লাগতো, তাই বাইরে যখন বের করে দিত আপনি ছাদে গিয়ে বসে থাকতাম। ছাদে আবার দাঁড়ানো একটা রুম ছিল, রুমে একটা সিঁড়ি ছিল, সিঁড়িটার মাঝে বসতাম, জিরাইতাম, আবার রোদের মধ্যে আসতাম। তো এরকম করে মানে প্রায় দিনই হয়ে গেছে এরকম। তো হওয়ার পরে মানে ওই দোতলার বিল্ডিং আরেকটা বিল্ডিং আছে 6 তলা, 3 তলার ভিতরে মানে একজন ভাড়াটিয়া ছিল। তখন ওই 3 তলার জানালাটা আর 2 তলার ছাদ একসাথে ছিল। তখন ওরা মানে ওই জানলা দিয়ে দেখতো আমারে, প্রায় দিনই দেখতো এখানে এরকম করে অত্যাচার করে, মারে ওরা, মানে মালের চিকে দিলে শুনতো আবার। তখন ওই জানলা দিয়ে 2-3 দিন ফলো করছে, একদিন সাহস করে আমার ডাক দিছে যে বাবু তুমি শুনো তো, এদিকে আসো। কত বয়স তখন? 5-6 বছর বয়স আপনার? এরকম। ওকে। তখন এরকম বারবার ডাকে দেখা, মানে আমি একবার ডাক দিছে, 3বার ডাক দিছে, যাই না। তারপরে আবার 4বারের সময় গেছে, আমাকে দেখি তাহলে শুনি কি বলে। পরে যে জিজ্ঞেস করছে, আমার অনেক কিছু জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, এরকম তোমার মারধর করে, এটা করে ওটা করে, তুমি চলে যেতে পারো না তোমার আম্মুর সাথে? পরে আমি আবার বললাম কি হ্যাঁ বের মানে লাস্ট বের হয়েছি যেদিন ও বাসা থেকে বের করে দিছে, তখন এর 1 সপ্তাহ আগে আবার আমার আম্মু আমার সাথে এসে দেখা করছে। তো আপনি মাকে বলতেন না এটা যে মা আমাকে? কান্না করে দিছি, মায়ের দেখা জড়াই ধরে কান্না করে দিছি। পরে মা বলছে, বুঝতে পারছে মুখ দেখায়, তখন বলছে যে তুমি কান্না করতেছো কি হয়েছে, সমস্যা কি হয়েছে, ওরা কি তোমার ভালো জানে না? তখন আমি মানে তেমন কিছু বলতে পারিনি কান্নার ইসে। তখন আমি শুধু বলছি যে মা আমি এখানে থাকবো না, তুমি আমাকে নিয়ে যাও, আমি তোমার সাথেই থাকবো। তখন আমার মার মানে যা বুঝা গেছে গা। তখন বলছে কি আমার আবার হাত মাথার মধ্যে দিয়া দোয়া বলছে কি মা তোমার তো এখানে দিয়ে গেছি, যাই হোক ওরা কেউ বাসায় নাই, ওই ম্যাডামও বাসায় ছিল না, আর ওই লোকও ছিল না, ছিল হ্যাঁ মেয়ে নাকি জানো। তখন হ্যাঁ কাছে গার্জেনের কাছ থেকে না বইলা তার নিতে পারবে না, নিলে সমস্যা হতে পারে। সমস্যা। তখন বলছে কি তুমি আসছো যখন এই 1টা সপ্তাহ তুমি থাকো, আমি তোমারে এই আমাদের বাসা আবার চেঞ্জ করা লাগবে, ওইখানে বাড়িওয়ালারা বলে আবার বিল্ডিং না কি উঠাইবো, যাই হোক একটা কিছু করবো, মাদের উঠে যেতে বলছে। তখন আমার মা আবার বললো যে এখন রুম টুম খুঁজতে আবার সময় লাগবে না, তখন আবার একটা ছোট বাচ্চা তোমার নিয়ে থুইয়া দাম কই কি করুম, তাই তুমি এইখানে থাকো, 1 সপ্তাহ পর তোমার এসে নিয়ে যাবো আমি, এই কথা বলছে। তখন মানে ওই 1 সপ্তাহ পরে 2বার এরকম আমার সাথে মানে ওই ব্যাপারটা হয়ে গেছে গা। তো হয়ে গেছে পরে
ওই খালামুনি আবার ডাক দিছে, ডাক দিয়া জিজ্ঞেস করছে টুয়েরা, তারপর বললো আমার আবার কুলে নিছে ওই পাশের বাড়ি। হ্যাঁ দেখছে এই জায়গাটা, যে জায়গাটা এই ঘটনাগুলো হ্যাঁ ঘটতেছে, লক্ষ্মীবাজারই। লক্ষ্মীবাজার, এই জায়গাটা চেনেন আপনি? হ্যাঁ চিনি। এখনো চেনেন? হ্যাঁ চিনি। তাহলে ওই আমি জায়গায় গেছি গেলেই, তো, গেছি, ওই জায়গায় খোঁজ গেলে করছি। পরিবার বের করে ওইখানে গেছি, ওইখানে যাইয়া খোঁজ করছি। ওই মহিলারা আবার ফিরামন আমার মা আর কি জাগো কাছে দিছিল। হ্যাঁ এরা ডাইলপট্টি আছে না আবার, হ্যাঁ এই লক্ষ্মীবাজার সাইডে ওদিকে ডাইলপট্টি, ওদিকে ভাড়া নিছিল 8 তলার উপরে। তখন আমি ওই আমার খালামুনিরা যে এরা আমার বাঁচাইছে নিয়া, হ্যাঁ তখন ওরা আবার আমার পরে 3-4 বছর পর মানে আমার বলছে যে এরকম এরকম এই ওরা ওই জায়গায় থাকে, তো আমি যাবো না, আমি গেলে সমস্যা আছে, তুমি যাইবা, আমি নিচে থাকুম তুমি যাবা। তখন আমি নিচে হেরা রয়েছে, আমার উপরে পাঠাইছে। আমি যাইয়া হাত পা ধুইরা কান্না করছি প্রচুর। কয়েক আমি পরিচয় যদি জানিও, ঠিকানা যদি জানি, তাইলে কি তোরে কি দিমু না তো, কারণ তোর লিগা তোর মায়ে পুলিশ নিয়ে আসছে আমাদের বাসায়। আচ্ছা আচ্ছা। এখানে আমি মানে আমার ওই খালামুনিরা আমার নিয়ে গেছে পরে, আমার মা আবার মানে তো আসছে। আপনি ওখান থেকে সরাসরি থানাতে যাননি কেন? থানায় যাবো, আপনার উচিত সেরকম ছিল, একটা আপনি এখনো গার্জিয়ান থাকা লাগবে না? না না, এখানে আপনি তো 18 বছর প্রাপ্তবয়স্ক। ঠিক আছে, তার আগে আপনি আমাকে একটু বলেন যে আপনি হারাইলেন কিভাবে, এরপরে না হয় বিস্তারিত শুনবো। হ্যাঁ তারপর আমি ওই খালামুনি হেরা বলছে, বলার পরে আমি বলছি যে না আমার আম্মু আমাকে নিয়ে যাবে, মানে হেরা বলছে আমাদের বাসায় আইসা বড়, হুম আমরা তোমার রাখবো, ভালো রাখবো। হুম পরে আমি বলছি যে না আমার আম্মু তো 1 সপ্তাহ আগে আসছিল, আইসা বলছে যে আমার নিয়ে যাবে, তা আমি আপনাদের সাথে যদি যাই তাহলে আমার আম্মু তো আমার পাইবো না, খুঁজে পাবে না। খুঁজে পাবে না। হুম পরে আমার খালামুনি বলতেছে কি যে তোমার আম্মু তো ওইখানে আসছিল, তোমার দেখলাম বারান্দা খুলে নিতে। হ্যাঁ খুলে নিছিল আইসা, হুম এরা দেখছে, এরা ফলো করছে। তখন আমি বললাম যে হ্যাঁ ওইটাই আমার আম্মু। হয়তো যদি আসে কখনো তাহলে আমরা বলবো, আচ্ছা যেভাবেই হোক এর কাছে আমরা খবরটা বলবো। ওকে। তখন এই কথা বলতে পারে, তা আমার পুরোপুরি মানে একটা মানে সাহস হইলো, যেহেতু আমার মায়ের দেখছে বললো, হুম আবার হেরাও বলবে বলছে, হুম তাহলে নিশ্চয়ই কিছু বলবোই, এমন তো জি। না যে না বলবো না। জি। চিন্তা ভাবনা করে তারপর এমনিও সারাদিন না খাওয়া ছিলাম। হুম আবার কদিন পর পর এরকম করতো, ভালো লাগতো না, ওইটা বসে পড়ে। তারপর হ্যাঁ ওর সাথে আমি চলে গেছি। এই লোকের সাথে? হ্যাঁ এই যে চলে গেলাম পরে, এই যে আমি হারাইলাম। না, চলে গেলে তো হারালেন না, তার সাথে গেলেন, যারা আপনাকে প্রস্তাব দিছিল তাদের সাথে হ্যাঁ, গেলেন। তাদের সাথে গেছি। তো গিয়ে ফ্যামিলির সাথে যোগাযোগ আছে আপনার এখনো? হ্যাঁ আছে, এরা আমার অনেকটা সাহায্য করে। এখনো যোগাযোগ আছে? হ্যাঁ। তো যোগাযোগ থাকলে তো, থাকলে কি হইবো, আমার আম্মুর সেন দেখছে, কিন্তু ঠিকানা ওর মানে পরে যে আমার মানে আসছে, আমার আম্মা যে পুলিশ নিয়ে আসছে কিংবা আইসা আমার না পাইয়া কান্নাকাটি করে গেছে গা, তখন এরা ওই যোগাযোগ ছিল না? করে নাই, ভয়তে করে নাই। ওরা তখন আর যোগাযোগ করে নাই? যোগাযোগ করে নাই ভয়তে ভাবছে কি যে আমরা যদি এখন যোগাযোগ করতে যাই তাহলে আমরা যার কাছে ছিলাম আমি, এই যদি হ্যাঁ এখন আবার কেস টেস করে। না, কিন্তু আমার একটা জিনিস একটু বোঝা দরকার, সেটা হচ্ছে ওই মহিলা আপনাকে নিয়ে কোথায় দিল? হ্যাঁ উনি আমাকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে 1 রাত ওখানেই ছিলাম, পাশের বাড়িতে ছিলাম। তাই ওদিন তারা আসে নাই কেন। তারপরে ওই পরের দিন সকালবেলায় মানে বাপ মা ছিল চাঁদপুরে, চাঁদপুর নিয়ে গেছে। চাঁদপুরে নিয়ে গেছে পরে 2 বছর ওখানে ছিলাম। 2 বছরের মধ্যে মানে আমার মা তো এখান থেকে আসছে, আইসা কান্নাকাটি কইরা আবার পায় নাই, তারপর আবার গেছে, যাই আবার পুলিশ কেস কইরা আবার ফিরা পুলিশ নিয়ে আসছিল বাসায়। আচ্ছা, তো পুলিশ নিয়ে আসছিল যে বাসায়, এই বাসার থেকে ও বাসায় যে বিস্তারিত গুলো হইতাছে সবকিছু দেখছে আমার খালামুনিরা। কিন্তু আচ্ছা, তো এই এলাকাটা কোথায়, যে এলাকায় পুলিশ নিয়ে আসছে? লক্ষ্মীবাজার একরামপুরেই। এটা কি ঢাকার মধ্যে? হ্যাঁ ঢাকার মধ্যেই, এই যে ইসে। আচ্ছা, তো এখানে পুলিশ নিয়ে আসছে। তো আপনি চাঁদপুর থেকে কিভাবে হারাই গেলেন? ওখান থেকে হারাইছেন নাকি? তারপর এই যে হারাইলাম, বাবা মার কাছ থেকে হারাই গেলাম, চাঁদপুরে নিয়ে গেল হেরা। পরে আর হেরা যোগাযোগ রাখে নাই মার সাথে। না, কিন্তু এখানে কথা আছে, তাহলে তো এখানে যারা আপনাকে চাঁদপুরে পাঠাইছে তারাও দায়ী আপনার এই ঘটনার পিছনে? হ্যাঁ দায়ী আছে এটা। কারণটা হচ্ছে তারা যদি বলে থাকে যে তারা পুলিশ নিয়ে এসে দেখছে, তাহলে আপনি চাঁদপুরে ছিলেন এটা তো তাদের জানার কথা, কারণ তারা নিজেরাই দিছে। হ্যাঁ ওনার বাবা আমার বাসায় তো নিছে। তাহলে এরা কেন আপনার মাকে বলে নাই যে আপনার মেয়ে আমাদের এখানে আছে? বলে নাই, ভয়তে ভাবছে হ্যাঁ গো আবার পুলিশে কেস করে দেয় যদি পাশে আমি যাদের কাছে ছিলাম তারা। এখন যেই মহিলা আপনাকে ফার্স্ট রাখছিল, আপনার মা যার কাছে রেখে গেছিল, ওই মহিলা কি সাথে যোগাযোগ আছে আপনার যোগাযোগ আছে? না এখন নাই। কোথায় আছে জানেন না আপনি? না এখন কোথায় আছে জানি না। কিন্তু একটা পর্যায়ে আপনি লোক ধরলে তো বের করতে পারতেন। যখন জানছিলাম তখন মানে ওই তো 2 বছর পর আসছি বেড়াইতে, আবার ঢাকা এসে ওনার কাছে গেছেন? আপাদের বাসায় আসছিলাম, ওই খালামুনির বাসায় আসছি। ছোট খালামুনির কাছে ছিলাম, ছোট খালামুনির থেকে বড় খালামুনির কাছে আসছি, যেমন ঢাকা বেড়াইতে, ওই একই বাসায় একই জায়গায়। আচ্ছা। পরে আসছি, পরে ওই দোলা ওরা ছিল না ওই বাসায়। পরে আমি নিচে দোকানদারে জিজ্ঞেস করছি যে কাকা এরকম এরকম আমি তো চলে গেলাম, পরে এখন তো আমার বাপ মা পাই নাই, আমার মা কি আসছিল? পরে আমার অনেক রাগ করলো যে হ্যাঁ তোর মা তো আসছিল, তোর মায় আইসা দুনিয়াদারি চিক্ষের পায়রা কাইন্দা কাইটা দুনিয়াদারি আল্লে তালে নিছে। তারপরে পায় নাই তো খুব খারাপ ব্যবহার করছে হেরা, মানে আমি যার কাছে আনছিলাম। মা
অনেক আবিজাবি কইছে, হেরাও আবিজাবি কইছে। মানে পরে কুলাইতে পারে নাই, চলে গেছে। চলে যাইয়া তারপর পুলিশ কেস করে আবার পুলিশ নিয়ে আবার 1 সপ্তাহ পর আবার আসছে, আইসা ওনাদেরকে ধরে নিয়ে যেতে লইছিল বলে। পরে যেভাবে হোক ম্যানেজ করে মানে তো ওখানে আপনার ঠিকানা বা ফোন নাম্বার দিয়ে আসেন নাই যে আমার মা যদি আবার কখনো আসে আমার এই ঠিকানা বা ফোন নাম্বার আমি দিয়ে? বলছিলাম ওখানে, তো ওই যে আমি তো পরিচয় দিয়ে আসছি যে বাসায় আমি এখন বর্তমানে এই বাসায়, যদি কখনো আসে তাহলে বলবেন যে, কিন্তু তারপরে আর যোগাযোগ হয়নি, দেখাই দিবেন। করে আর যোগাযোগ করে নাই পরে? না, মনে হয় পরে আর যোগাযোগ করে না। 2 বছর 3 বছর গেছে, বাচ্চা আর পাইবো না, পাইলে তো উন্নতি পাই। আমি একটু পড়ে শোনাই উনি কি লিখে নিয়ে আসছে এখানে। যে ঘটনাগুলো আপনারা খন্ড খন্ড ভাবে শুনলেন সেটা বিস্তারিত লিখে নিয়ে আসছে। আমার বাবার মায়ের সাথে কোনো সম্পর্ক ছিল না। সম্পর্ক না থাকাতে আমার মায়ের সাথে আমার নানা নানির কাছে ছিলাম। আমার মা, খালা 2 বোন, মামা 1 জন। বোন ঘরে থাকাতে মামার বিয়ে করতে খুব কষ্ট হয়ে গিয়েছিল। তারপর মামা নানির সাথে গিয়ে, নানির সাথে কি লিখেছেন এটা? কথা কাটাকাটি করলেন বা কিছু একটা লিখেছেন। কথা অনেক এখানে কাটাকাটি করেছেন, আমি যে কারণে বুঝতে পারছি না। আচ্ছা, তোমার মেয়ের জন্য, ঠিক আছে। নানি রাগ করলেন, আমার মেয়ে দিতে চায় না বা সামথিং লাইক দিস। ওকে, আমার ছেলে বিয়ে করবে তার জন্য তাকে মেয়ে দেয় না। নানির সাথে যেখানে ছিলাম ওই জায়গাটার নাম হলো কালীগঞ্জের ভিতরে ছিল হয়তোবা। আচ্ছা, ওখানে একটা মসজিদ ছিল, ছোট্ট একটা খাল ছিল, খালের উপরে ছোট্ট একটা গ্রাম ছিল। সেই গ্রামে আমরা ছিলাম। মামার বিয়ে নিয়ে নানির সাথে একটা তর্কাতর্কি লাগলো। মানে আপনি যেখানে ছিলেন সেই জায়গাটা আপনি বর্ণনা করেছেন এখানে, কালীগঞ্জ। হ্যাঁ, ওইখানে। ওকে, এখন মানে বড় মসজিদের কথা বললে কয় বাইতুল্লাহ মসজিদ নাকি, কয় ওই মসজিদের কথাই সবাই বলে যে ওইটাই তো বড় মসজিদ। আচ্ছা, মামার বিয়ে নিয়ে নানির সাথে একটা তর্কাতর্কি লাগলো। আমার মা আমাকে নিয়ে আলাদা হয়ে গেল, যে কথাগুলো আপনি এখানে বলেছেন। তারপরে জুরাইন বস্তি অথবা পোস্তগোলা, এই 2 জায়গায় আমাকে নিয়ে আমার মা থাকতে লাগলো। পাশের একটা লোক এসে বললো, আমার মাকে তোমার মেয়েটাকে কি কাজ করতে দিবা। সেটার পরেই তো বিস্তারিত ঘটনা আপনি বলেছেন। আচ্ছা, এরপরের বিষয়গুলো তেমন একটা দরকারও নাই আসলে। সেই লোকের স্থান হচ্ছে লক্ষ্মীবাজার একরামপুর মোড়ে, যারা যেখান থেকে যেভাবে হারিয়েছেন ওই ঘটনাগুলো আপনার আসছে। হ্যাঁ, আপনার মাকে দেখলে চিনবেন? এমনি মানে বর্ণনা মনে আছে, উচালাম বা আমার মতোই ইটি। বাবাকে একদমই দেখেন নাই? বড় বোন? বড় বোনকে দেখিনি, একবারও দেখেন নাই। আর আপনার সাথে কয়জন ছিল ভাই বোন? আমার সাথে আমার ওই ভাই ছিল, আর এক ভাই তো মারাই গেছে। ওই ভাইরে ভালো মতো দেখতেও পারিনি ঠিক মতো, মানে বুঝতে পারিনি। আপনার ভাই আপনার ছোট ছিল? বড় ভাই। নাম কি ছিল ওর? ওটা বলতে পারি না। ভাই বড় ছিল? হ্যাঁ, আমার বড় যেটা, এটার নাম বলতে পারি, রাজু। 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। রাজু তাহলে মারা গেল কে? মারা গেছে একদম বড়টা, একদম সবার বড় যেটা, মানে আপনার বোনেরও বড় তিনি? হ্যাঁ হ্যাঁ, হতে পারে। আচ্ছা, আমি একটু আরেকবার মিলাই কি কি মনে আছে আপনার। বাবার নাম বলেন। লাকমিয়া। মায়ের নাম? মঞ্জু বেগম। মঞ্জু বেগম। নানির কাছে ছিলেন, নানার বাড়ি ছিল লক্ষ্মীবাজার। না, আপনি হারাইছেন লক্ষ্মীবাজার থেকে, এখানে বলা আছে ক্লুজ। হ্যাঁ, এখানে লক্ষ্মীবাজার নেই। আচ্ছা, নানার বাড়ি কোথায় ছিল? নানার বাড়ি ওই যে কেরানীগঞ্জের ওইখানেই হবে। কালীগঞ্জ বলছেন বা কিছু একটা বলছেন এরকম। কি বললেন আপনি, আরেকবার বলেন, আমি কনফিউজ না করি। ওই জায়গাটার নাম কি ছিল? ওই জায়গাটার নাম পুরোপুরি আমার মনে নাই, কিন্তু মানে আমার অনুমানিক আসে ওইটা কালীগঞ্জের ভিতরে হবে। কালীগঞ্জের ভিতরে হতে পারে। আচ্ছা, খাল ছিল, খালের ওই পার হইলেই একটা ছোট গ্রাম। মামার নাম? মামার নাম মনে নাই। আচ্ছা, বিক্রমপুর কি? কিন্তু আমার বাবার দেশও শ্বশুর এই যে বিক্রমপুর। আচ্ছা, আপনার নিজের বাবার দেশও বিক্রমপুর? হ্যাঁ। বিক্রমপুর কোথায়? ওইটাই তো বলতে পারি না, ওটা তো জানি না। মার কাছে জিজ্ঞেস করলে মা বলছি যে আমাদের দেশের বাড়ি কোথায়, তখন বলছে তোদের দেশের বাড়ি বিক্রমপুর, কিন্তু কোন জেলা কোন কি এগুলো আর বলে নাই। কোথায় এগুলো বলে নাই? না। আপনার একটা হিডেন ক্লু আছে, মানে আপনার একটা গোপন, শরীরে একটা গোপন চিহ্ন আছে যেটা আপনার মা জানে। আপনার মা জানে এটা? ওকে, জন্মের দাগ যখন, সে তো জানবই। আচ্ছা, ঠিক আছে, এটা আমরা বিস্তারিত। আরেকটা আছে। তাহলে আপনার মা যদি জানে, তাহলে আপনার মাকে যদি খুঁজে পাওয়া যায়, তাহলে আপনার মাকে সামনাসামনি বসিয়ে আপনি এটা জিজ্ঞেস করতে পারবেন। আর কারো কোনো নাম? না, আর কেউ নাম বলতে পারবো না। ভাই বোনের নামগুলো আরেকবার একটু বলেন। ভাইয়ের নাম রাজু আছে এক ভাই। হ্যাঁ। আরেকটা আমার সবার বড় ভাইয়ের নাম কি ছিল? এটা বলতে পারি না। যিনি মারা গেছে বলতে পারেন না। এর পরের জন? পরের জন এটাই রাজু। না, 2 ভাই 2 বোন আপনারা, সবার বড় কে ভাই যিনি মারা গেছেন? মানে ওটা হতে পারে আনুমানিক। আচ্ছা, যদি না হয় ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু তার এক বোন ছিল যাকে দেখেন নাই, সে বাবার সঙ্গে ছিল, ওর নাম কি? ওটাও বলতে পারি না। আচ্ছা, শুধু জানি একটা বোন আছে আমার। আপনার নাম লাকি, আর আপনার সাথে যে ছিল সেই? রাজু। রাজু।
এই এক ভাই এক বোন। রাজু আপনার চেয়ে ছোট ছিল? আমার বড়, আমি সবার ছোট। আপনার চেয়ে কত বছর বড় বড় ছিল? 16-17 বছর হবে। ওই সময় 16-17 বছর? আমার ভাই আর কি করতো ও? এই প্রথম মনে করেন ঢুকছে দর্জি কাজে ঢুইকা প্রথম মাসে বেতনটা পাইয়া আমার জন্য এক প্যাকেট চকলেট নিয়ে আসলো, আইনা আমার হাতে দিল যে না, ও প্রথম মাসের বেতনের টাকা আগে আমার ভাই বোনই খাইবো। আপনাকে অনেক পছন্দ করতো? হ্যাঁ, আমার খুব ভালোবাসতো। সংসারের ভিতরে আমি ছোট ছিলাম, সবার আদরে ছিলাম। নানা কি করতো আপনার? ওইটা আমি বলতে পারতাম না, না রাজেরাই দেখতাম বেশিরভাগ। আচ্ছা, নানু এটা তো বলতে না পারাটা স্বাভাবিক, কারণ আপনার মা তো আপনাদেরকে নিয়ে আলাদা হয়ে গেছিল। আপনার মা কি করতো আপনাদেরকে আলাদা করে নিয়ে? আলাদা করে নিয়েই আর কি বাসা বাড়ির টাসা বাড়ির কাজ করে এই দুই ভাই বোনকে পালতো? আমার রাজু যে ভাইটা, ওটা আমার নানুই পালছে, ওটা তো বড়ই হয়ে গেছে যখন আমরা আলাদা হই। আপনার মেমোরিতে কি আছে কিনা আপনার মা পরে বিয়ে শাদী করেছে কিনা? হ্যাঁ, করছিল। করছিল? তো করছিল মানে হচ্ছে ওই ঘরে একটা ছেলে আছে। ছেলের নাম কি? ছেলের নাম বেশিরভাগ সোহাগ হবে, আর নাহলে জীবন হইব। তো বলেন না কেন আপনি এখানে? ওই ঘরে যে আপনার দ্বিতীয় যিনি বাবা, ওনার নাম কি? ওটা আমি বলতে পারি না। শব্দবার সঙ্গে ছিলেন আপনি? না। তাহলে আপনার মা আপনাকে নিয়ে কোথায় থাকতো? আলাদা করে থাকতো? হ্যাঁ, আমি বাবার সাথে হ্যাঁ, ওনাকে আমি দেখিনি, কিন্তু আমার মার সাথে আমি থাকতাম। একাই থাকতেন? মা আমি একাই থাকতাম। মাকে দেখলে চিনবেন? দেখলে হয়তো একটু হালকা পাতলা কিছু চিনতে পারি। একই কোশ্চেন আমি অনেক সময় দেখবেন যে বারবার করি, কারণটা হচ্ছে একটু যদি বের করা যায়, একটু যদি আর নতুন কিছু বের করা যায়, একটু ভালো করে মনে করেন আপনার এখান থেকে বের হয়ে যাওয়ার আগে আর কোনো কিছু বাদ দিয়েছেন কিনা? অনেকে কিন্তু বাদ দিয়ে যায়। না না, আর কোনো কিছু তথ্য কোনো কিছু মেন মানে আমার বিশ্বাস, দীর্ঘ বিশ্বাস এইটুক যে আমি লক্ষ্মীবাজার একরামপুর ওইখান থেকে যা হারাইছি, আর ওইখানে যে পুলিশ নিয়ে আমার মা গেছে, এই জিনিসটুক শুধু আমার মা হোক আমার ভাইয়ার হোক কারো কানে গেলে যায়, হ্যাঁ তাহলেই হয়ে যায়। এইটুক গেলে শুধু বেশিরভাগ আমার মানে এইটার উপরে আমার নির্ভর বেশিরভাগ। আর বাপ মা যদি না থাকে দুনিয়াতে বুঝতেই তো কিছু থাকে না তার জীবনে, এইটুকুই বললাম। শ্বশুর বাড়ি সংসার করছি ঠিকই, কিন্তু স্বামী কখন কিছু বলে নাই, কিন্তু এরা মানে প্রতিটা মুহূর্তে সবাই প্রতিটা মুহূর্তে কথা শুনাইছে। আর তারপরে মনে করেন কি, আমার ছোট মেয়েটা যখন হয়েছে 5 মাস, তখন আমি যে আর্মিরা কম্বল দিতে গেছে, তো কম্বল দিতে গেছে তখন একটা স্লিপ আমাদের দিছে, শুনছি আর্মিরা কম্বল দিব, তখন এই কথা শুনে আমি নিজেই স্লিপটা মানে আমার দরকার নাই, তারপর আমি চাইয়া নিয়ে আসছি। আমি আমার কথা হলো আমি ওই জায়গায় গেলে তাহলে আমি সাংবাদিকের খোঁজ পাবো, যদি খোঁজ পাই তাহলে এদের মাধ্যমে আমি যেভাবে ওকে একটা কিছু করব, মানে আমার এটা আমি মানে মনে মনে আমার এটা আশা। ওরা বলে বলছে, ওরা বেশি গুরুত্ব দিত না, বলতো কি দরকার নেই, থাকগা বাপ মা দরকার নেই, বাপ মা দিয়ে কি করবো, এই কথা বলতো। মানে হ্যাঁ ভাবতো কি যদি বাবা মার সাথে যোগাযোগ হয়ে যায় হয়তো হ্যাঁ রাইখা যামুগা বাবা মার সাথে, এই ভয় করতো না। আপনি আমার খোঁজ পেলেন কিভাবে? এই অনুষ্ঠানের খোঁজ? সেটাও বলতেছি, এটাও আমার নিজের মানে ইয়ের থেকে হয়েছে, চাহিদার থেকে। পরে ওই কম্বল আনতে গেছি, পরে এক সাংবাদিক বললাম যে মানে খুব ভয় পাইতেছি, হাত পাও কাঁপতাছে, মানে কি বলবো এখন দিশা পাইতেছি। তারপরেও সাহস করে বলছি যেরকম ভাই আমি ছোটকালে হারিয়ে গেছিলাম এই ব্যাপারে, এখান থেকে এখন আমি আপনাদের ইসের ভিতরে মাধ্যমে আমি একটু খোঁজ করার চেষ্টা করি, আপনারা বাকিটা আমার একটু করে দেন যেভাবে হোক। মানে আরো 6 বছর, হ্যাঁ মেয়ের 6 বছর না, প্রায় 5 বছর আগে তখন এই কথা বলছি। পরে ওরা ওই লোকটা বললো ঠিক আছে, হ্যাঁ মানে আমার নাম ঠিকানা কিছু লিখলো, লেখা টিকা কথাবার্তি বললো বিস্তারিত ভাবে, কিছু কিছু হালকা পাতলা কিছু জানলো। এখানে দাঁড় করানোর পর বললো সন্ধ্যার পর ফোন দিতেছি। পরে আগে ওই কাজটা শেষ করে সন্ধ্যার পরে মনে হয় অফিসে যাই, অফিসিয়ালি ভাবে আমার ফোন দিল। পরে আমি বললাম যে ভাইয়া এই ব্যাপারে এইখান থেকে মানে পুরো বিস্তারিত ভাবে আমি সবকিছু আরে ভাইয়া ফোনের ভিতরে বললাম। তখন আর আব্বু আছে, তখন ফোন দিয়ে বললাম। পরে বারবারই মানে লোকটার কাছে আমি কিসের জন্য গেলাম, লোকটা আমাকে দিল বিয়ের প্রস্তাব, এটা কি হলো? পরে এই কথাগুলো পরে আমি মনে মনে দেখেন আমার 2টা মেয়ে, একটা মেয়ে 10 বছর, তখন বললাম আমার বড় মেয়েটা 10 বছর, আমার হাজবেন্ড আছে, আমার মেজো মেয়েটার এই কয় বছর, ও এইখানে পড়ে, আপনি কিভাবে, আপনার কি লজ্জা হওয়ার উচিত? থাক আমরা নেগেটিভ বিষয়গুলো না নিয়ে আসি। হ্যাঁ, তারপর মানে যাই হোক ওইটা নিয়ে আসার সাথে তর্কাতর্কি করে তারপর ওই লোকের একদম নাম্বার সবকিছু ব্লক করে ফালাই দিলাম। আচ্ছা বাদ দেন, আপনি আমাকে জাস্ট একটু বলেন, সেটা হলো যে আপনি আমার এখানে আসলেন কিভাবে সেটা একটু বলেন। তারপরে এখানে আসছি আবার, ওই কেউ আপনাকে দেখিয়েছেন, আপনি নিজে দেখেছেন? দেখে নাই, মানে
একটা মোবাইল কিনছি। পরে আমার ওই যে ওই খালামুনিরা সবাই বিদেশ থাকে, হ্যাঁ ওদের সাথে কথাবার্তা বলতে গেলে হোয়াটসঅ্যাপ। আমাকে পুরো স্টোরি লাগবে না, আপনি কি নিজে দেখেছেন না কেউ আপনাকে আমি বলছে? দেখছি, আমি দেখার পরে আর কি আমি বলছি যে আপনি যোগাযোগ করছেন আমাদের হ্যাঁ, এখানে, আমি যোগাযোগ করি নাই, মানে এটা কিভাবে এখন নাম্বারটা আমি কিভাবে নিব, আমি দিশা পাই না। কমেন্টস করছেন? হ্যাঁ, তারপরে আমার ওই এক ননদ আছে পাশের বাড়ি, মামাতো বোন, হ্যাঁ পরে ওর কাছে গেছি, সাবিনা তুই আমার এটার যেভাবে হোক আমার মানে ম্যানেজ করে দে, ম্যানেজ করে দিবি। পরে কয়, ভাবি কি খবর নিয়ে আসেন, এটা আমি কিভাবে কি করবো, দেখো দিয়ে কি কয়, মানে ও 2 দিন মানে যারাদের কাছে। পরে আমি কি এত কথা খুঁজছিলি, তোরা শিক্ষিত মানুষ হয়ে তোরা যদি এটি না করতে পারিস, তা আমরা মূর্খ মানুষ যদি এইটুকু চাহিদা করতে পারি, তা তোরা কি এটুকু করতে পারবি না আমার লিগা? রাইট। শিক্ষিত মানুষ হইয়া তাহলে তোর মতো শিক্ষিত কি কাজে লাগে? এই কথা বলছি, পরে ওরা রাগ করছে, পরে ও বলে কি ঠিক আছে ভাবি আমি দেখতাছি। পরে 2-1 দিন আপনার এখানে মেসেজ দিছে আর কি, ও কয় কিভাবে কি করলাম, কি এই যে নাম ভিডিওগুলা দেখায়, এই ভিডিওর মাধ্যমে তুই মেসেজ কর, তাইলে পাওয়া যাইবো। হ্যাঁ গো, আচ্ছা যে কোনো ভাবে একটা যাই হোক, তারপরে ওনার মাধ্যমে যোগাযোগ হয়েছে, পরবর্তীতে আরিফের সঙ্গে কথাবার্তা, আরিফের সঙ্গে কথা হয়েছে, হ্যাঁ আরিফের সাথে আরিফ আমাদের এখানে পাঠিয়েছে। এটাই সিস্টেম, আমাদের ইনফর্মাল সিস্টেমের মধ্যে এটা একটা, ফর্মাল সিস্টেম হচ্ছে হলো আপন ঠিকানায়। কিন্তু আপনি যে সাংবাদিকের কথা এখানে বললেন সব তো রেকর্ড হয়ে গেল, আমি তো প্রচার করবো না। না না কাটেন না, আমি প্রচার করবো না, আমি সিচুয়েশনটা বোঝাচ্ছি। আপনি আমাকে শুধু একটু বলেন যে আমার এখানে আসতে আপনি চাইলে বলতে পারেন আমার ওই সৎ সাহস আছে, আমি প্রচার করবো। কোনো ধরনের কোনো রকমের উপঢৌকন, পয়সা করে নেয়া, কেউ আপনাকে কোনোভাবে এরকম কোনো কিছু করেছে? না, এরকম কোনো চাপ দেয় নাই। আর ওই জিনিসটার পর থেকে আমার ভয়টা ঢুকে গেছিল গা, মানে অনেকে আমার অনেক ঠিক কথা আছে, বলছে। ওকে, আমি আর বাকি বিষয়গুলো নাইবা নেই। লাকি আমরা যে কাজটা করবো, আমরা এই ভিডিওটা করে, আপনি যেহেতু ভিডিও দেখেছেন, আমরা ভিডিওটা প্রচার করব, মানুষ শেয়ার করবে, এটা কিন্তু সমস্তটুকুই নির্ভর করতেছে আল্লাহর কাছে। এবং আল্লাহ চাইলে ভিডিও সফল হবে, তিনি না চাইলে কিছুই হবে না। তো আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে বলবেন, আমরা শুধু এইটুকুই করতে পারি, শেয়ার করতে পারি। এবং আমরা চাই আপনার মাকে খুঁজে দিতে, হ্যাঁ, এবং আপনার মাও নিশ্চয়ই অনেক উদ্গ্রীব হয়ে অপেক্ষা করে আছেন, নইলে তো উনি আসলে পুলিশ নিয়ে আসতেন না যদি কথা সত্য হয়ে থাকে। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা সবাই মিলে ভিডিওটা শেয়ার করি, এবং আল্লাহ চাইতো এই মেয়েটিকে আমরা তার পরিবারের কাছে ফেরাতে পারবো, এটুকু শুধু বলার আছে। আমার জালের বাবা মা আসে, তখন আমি দেখা ঘরের ভিতরে, মানে আমার বুক ফাইটা দিত, হ্যাঁ বাবা মা দেখা দূর পেরে যায়, ঘরের ভিতরে কান্না করতাম, কান্না করে তারপর আবার বের হইতাম স্বাভাবিক হইয়া। মানে এরকম একটা কষ্ট ভিতরে যা, কিভাবে একটা মানুষ দুনিয়াতে একজন মানে মা, যে মার কাছে একটা কষ্ট পাইলে মার কাছে যাবে, মা এটা মা 2টা কথা বুঝবে, কিন্তু বুঝ দেওয়ার মতো দুনিয়াতে কেউই নেই। ঠিক আছে, কিন্তু কষ্ট দেওয়ার মানুষ আছে। জি, আমরা প্রচার করি লাকি, আমরা আপনার ভেতরের যে কষ্ট সেটা হয়তো বা এই ভিডিওতে অনুভব করতে পারছি, কিন্তু পুরো ঘটনাটা তো এভাবে আনতে পারবো না, আমরা ভিডিওটা প্রচার করি। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলুন আমরা ওর কষ্টটা লাঘব করার জন্য চেষ্টা করি। যদি ভালো কিছু হয়, নিশ্চয়ই আমি দ্রুত ফিরে আসবো সেই ভালো খবর নিয়ে, ইনশাল্লাহ। অনেক ভালো থাকুন, আজকের মতো শেষ করছি, আসসালামু আলাইকুম।